আজকে সব থেকে দেখার মতো কমেন্ট টেপির কমেন্ট বক্স। কত লোক টেপিকে আনসাবস্ক্রাইব করে চলে যাচ্ছে, বলছে তোমাকে এতদিন দেখছিলামই, ভাবছিলাম বাচ্চাটা পাবে পাবে পাবে, এই তো বাচ্চাটা আনবে, বাচ্চাটা যার জন্যে তোমাকে এতদিন অবধি দেখে যাচ্ছিলাম, কিন্তু আজকে আনসাবস্ক্রাইব করলাম। যে ছিল বাতকুল্লার রাজরানী সে হয়ে গেছে জয়পুরের চাকরানি। চলো মরকাট, তোর বুকেটা পা দিয়ে ঘুরাবো। টেপির কমেন্ট বক্সটা দেখার মতো, কমেন্ট দেখার মতন। কিরে মরকাট, আজকে তোকে কেন রে সবাই গালাগালি দিচ্ছে? ওয়াইটির সবাই বলছে কিরে অন দা ওয়ে অন দা ওয়ে, সবার ভিডিও দেখছিলাম অন দা ওয়ে অন দা ওয়ে। তুই বেশি লাফিয়েছিলি না, তিরিং বিরিং তিরিং বিরিং। বনের পশু বনে মানায়, শিশু মানায় মায়ের কোলে। দেখ শিশুর মা কি বাচ্চাকে কোলে নেওয়ার চেষ্টা করেছে? বিশাল তো লম্প ঝম্প ঝম্প মেরে। কোথায় রে বক, কোথায় কোথায় মুখ লুকিয়ে আছে বকটা? বক বেটাটা কোথায়? বকের মুখটা কোথায়? বের কর। এই বক আর এই মরকটের মুখে চুনকালি মাখা, মাখাও সবাই মিলে, চুনকালি মাখিয়ে সারা ওয়াইটিতে এদেরকে ঘর ঢক্কা ঢাকিয়ে কান মোলা দিয়ে ঘোরাতে হবে একদম। এরা যা করেছিল, বাচ্চার মায়ের কমেন্ট বক্সটা দেখগা মরকট, দেখগা বাচ্চার মায়ের কমেন্ট বক্সটা কি দেয়া দিয়েছে, কি দেয়া দিয়েছে রে। জয়পুরে, ওটা অ্যাকচুয়ালি কি জয়পুর, মানে আমরা যে জয়পুর ভাবছি সেই জয়পুর, নাকি দিল্লির কোনো জয়পুরে কোনো জায়গা আছে সেই জয়পুর? যাই হোক, আমি ভুল হলেও হতে পারি, তোমরা একটুখানি ঠিক করে দিও। অ্যাকচুয়ালি কি ও জয়পুরে আছে, নাকি ওর রাজস্থানের জয়পুর, নাকি এটা দিল্লিতে কোনো, বা যেখানটা ওর ঠাম্মি কাজ করতো সেখানের কোনো জয়পুরের কোনো এরিয়ার নাম জয়পুর? তো এইরকম কমেন্ট বক্সের কমেন্ট পাওয়া গেছে। তাছাড়াও ম্যাক্সিমাম মানুষ অনেক বড় আশা করেছিল বাচ্চাটা ওর মায়ের কাছে যাবে, আর ওর মাও তো তাই। ছবি টাঙিয়েছিল না, ফটোতেই দেখবি ছেলেকে, ছেলেকে কোলে নিয়ে আর আদর করতে হবে না, ফটোতেই দেখবি। সেই 2.5 বছর বয়স হওয়ার আগে যে ফটো তুলে রেখে গেছিলি সে ফটো নিয়েই থাকবি। তার এইদিকে তো গিফট, ওরে বাবা মেক্সিকো থেকে গিফট আসছে। কে মার্কার, দেখছিস না এত গিফট আসছে? হ্যাঁ দেখছিস না, মেক্সিকো থেকে আসছে। হ্যাঁ বিদেশ, দেশ না বিদেশ। কালো টাকাগুলো সব সাদা করে পাচার করছে এখানে। দেখ, মানে মনে হচ্ছে কি ওর বুকের মধ্যে চুলের মুঠি ধরে ঘুরিয়ে দিয়ে আসি। তাই এটা হচ্ছে এখন আমাদের ওয়াইটির গরমা গরম বাজারের খবর, একদম গরম 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 চরম চরম গরম গরম খবর। আমরা খুব খুশি, তোমরাও খুব খুশি অবশ্যই। বাচ্চাটা একটা অসভ্য ইতরের হাত থেকে বেঁচে গেল, নালে হয়তো বাচ্চাটাকে ওর মা বাবার কাছে ফেলে রেখে রেখে কোথায় কোথায় চড়ে বেড়াতো। এখন এটা ম্যাক্সিমাম লোকই ওর কমেন্ট বক্সে লিখেছে ছিল বাতকুল্লার রাজরানী, এখন হয়ে গেছে জয়পুরের চাকরানি। সত্যি দারুণ দারুণ ট্যাগ এটা, বাতকুল্লার রাজরানী আর জয়পুরের চাকরানি। এটা হচ্ছে এই অদৃষ্ট, অদৃষ্টই তো বলে, অদৃষ্ট। কার কখন কোথায় নিয়ে যায়, কখন কোথায় নিয়ে গিয়ে কীভাবে আঁচড়ে ফেলে কেউ বলতে পারবে না। পয়সা পেয়ে ধরাকে সরা জ্ঞান করছিল, মানে মাটিতে আর পা পড়ছিল না। আর এখন ঠাম্মিকে নিয়ে লোকের বাড়ি কাজের। মাটিতে শুতে দিয়েছিল কেন টেপি? মাটিতে শোয়ালো কেন? ঠাম্মির পিসি, মানে তোমার পিসি জানে না যে যাদের বাড়ি গেছো তারা জানে না তোমার ওই গতর ফুলে যাবে মাটিতে শুলে? কাজের লোকদের পালঙ্ক দেয় না, মাটি দেয়। তো যাই হোক, অনেকে অনেক রকম, মারোয়ারির বাড়ি, বেশ বড় লোকের বাড়ি, 8-10টা কাজের লোক আছে সেই বাড়িতে, সেরকম বাড়ি থেকে গেছে। ঠাম্মি ওখানে কাজের প্র্যাকটিসটাই করাও, তাহলে যদি ভবিষ্যতে গিয়ে কিছু করতে পারে। এটা ওর কমেন্ট বক্সেরই কথা। তো চলো স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। আমি আজকে কমেন্ট বক্সের কমেন্টগুলো সুন্দরভাবে পড়ে শুনিয়েছি। কালকে হচ্ছে আমাদের বরবেচুনির কমেন্ট বক্স, আজকে হচ্ছে টেপির কমেন্ট বক্স। ও এরাই ছিল বোন, 2 বোন। ওরে বাবা, সোনা দিদির জন্যে কেক, আইফোন কিনেছিল, আর এদিকে বোনের জন্যে একবারে মানে টেপির বরকে অকাল কুষ্মণ্ডক, মিথ্যেবাদী, তোমার হচ্ছে ভিকিরি, নিষ্কর্মা, বউয়ের ওপর অত্যাচার করিস, মাতাল, 10 টাকার চুল্লুখোর। ওরে বাবা, চিৎকার কাকে বলে!
আর টেপির শাশুড়িকে তো সবার সাথেই, বাড়িতে যে গেস্টই আসতো তার সাথেই মোটামুটি একবার করে খাটে শোয়াতো আর ওঠাতো। তো চলো স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, দেখার পর তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে। গুড ইভিনিং ফ্রেন্ডস, জাস্ট সীমাতে সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখনকার ভিডিওটা আমি অবশ্যই টেপিকে নিয়ে করব, কারণ টেপির কমেন্ট বক্সটা মানে সত্যিকারের প্রতিদিনই হয়, তবে আজকে আরেকটু বেশি দেখার মতন হয়েছে। খুব খুব সুন্দর কমেন্ট বক্স, আমার চোখ থেকে জল পড়ছে। শরীরটা মনটা কোনোটাই ভালো নেই, জানি না কবে যে সব ঠিক হবে, কিচ্ছু জানি না। শরীরটা মনটা কোনোটা ভালো নেই। টেপির কমেন্ট বক্স, আগে টেপির কমেন্ট বক্স। অবশ্যই আজকের এই ভিডিওটা গিফট নিয়ে, মেক্সিকো থেকে গিফট এসেছে মারিয়ার জন্যে। গিফট পেতে কার না ভালো লাগে, বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে, তেমনি বিদেশ থেকে যদি গিফট আসে সত্যি কার না ভালো লাগে। এটা খুবই ভালো লাগার একটা জায়গা। কিন্তু এই গিফট দেয়া নেওয়াটা পছন্দ করে না আমাদের বাইটির কে? হ্যাঁ, বর বেচনি মোটেই গিফট কেউ কাউকে দিক পছন্দ করেন না, কিন্তু ও নেবে। এই কৃষাণুকে প্রচুর মানুষ গিফট দিয়েছিল বলে সবথেকে বেশি অবজেকশন ও তুলেছিল। তা বলি হ্যাঁ রে মরকট, মেক্সিকো থেকে গিফট চলে আসছে, সিন্ডিকেট হচ্ছে না তো? মানে দেশদ্রোহিতা বা সিন্ডিকেট এরকম কাজ এর খাতায় লেখা হচ্ছে না তো? মানে শুধু গিফট আসছে নাকি, তলায় তলায় কত কি আসছে। মাইক্রোওভেন দেখলাম মারিয়ার ঘরে, একদম মারিয়ার ঘরে মাইক্রোওভেন দেখলাম। এই দুদিন আগে মারিয়াদের সংসার চালানোর পয়সা ছিল না, সেই মারিয়ার ঘরটা মোটামুটি ধীরে ধীরে সেজে উঠছে। দেখো, একটা নতুন সংসার সেজে উঠবে, এখানে আমার আপত্তি নেই, না 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 না, এখানে আমার খুশি লাগছে যে একটা নতুন সংসার সেজে উঠছে। কিন্তু এই যে বর বেচনিকে যে নেমন্তন্ন করেনি, তার রিজন কি দিয়েছিল? যে বাজেট ছিল না। তো দেখো, একটা মানুষকে শুধু একটু ডাল ভাত বা একটু চিকেন ভাত বা একটু মটন ভাত খাবে, সেই বাজেট ছিল না। কিন্তু তাদের ঘরে এখন ঠুসে ঠুসে জিনিস ঢুকছে, মেক্সিকো থেকে, দেশ থেকে সবাই ভালো ভালো গিফট দিচ্ছে। এবং মাইক্রোওভেনটাও কি কোনো গিফটে পাওয়া নাকি? আমার কিন্তু ওর পুরো ভিডিওটা দেখা নেই। যদি মাইক্রোওভেনটাও গিফট পেয়ে থাকে বা অন্য কেউ দিয়ে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে আমাকে একটু লিখে জানিও, যারা মারিয়ার ভিডিও দেখো। এটা মারিয়াকে নিয়ে অবশ্যই আরও ডিটেলসে বলবো, কারণ মারিয়ার ব্লগে প্রচণ্ড ঠান্ডা লেগেছে, প্রচণ্ড, ওদের আবার সব প্রচণ্ড হয়। তার আগে কমেন্ট করব আমি টেপির কমেন্ট বক্সে। আচ্ছা, মন্দিরাদি যাই করুক কখনো তার মেয়েকে ছেড়ে যায়নি। মন্দিরাদিও চেষ্টা করেছিল, তোমরা ভুলে না গেলেও একটু মনে করিয়ে দিই। মন্দিরার সাথে সোমনাথের ডিল হয়েছিল, যেখানটায় মন্দিরার কাছে বাচ্চাটা থাকবে 6 দিন আর 2 দিন থাকবে, মানে শুক্রবার বিকেলবেলা করে বাচ্চাকে নিয়ে আসবে সোমনাথ নিয়ে আসার পর শুক্রবারের রাত, শনিবার সারাদিন, রবিবার সারাদিন আবার বাচ্চা থাকবে বাবার কাছে। রবিবারের বিকেলে গিয়ে বাচ্চাকে ফেরত দিয়ে আসবে, সোমবার সকালে আবার বাচ্চা স্কুলে যাবে, এরকম ডিল হয়েছিল। তো সেই জায়গায় একবার বাচ্চাকে নিয়ে এসেছিল সোমনাথ। আনতে গিয়ে ওদের ওই বাদুরিয়া থেকে রানাঘাট আসতে 2টো ট্রেন পাল্টাতে হয়। তো সেখানে প্রচণ্ড গরম পড়েছিল, গরমে বাচ্চাটা ভেপসে গেছিলো। আর এই দুটোই লোকাল ট্রেন, আর লোকাল ট্রেনে ওটা যে কতটা চাপের বিষয় সেটা বুঝতে পারছো। তার মধ্যে জেনারেলে ওটা যে আরও কতটা চাপের। তো একবার নিয়ে এসেই সোমনাথ হাঁপিয়ে গেছিলো। দিয়ে সোমনাথ বলে এসেছিলো, না আমি আর আনবো না, আমি দরকার পড়লে গিয়ে দেখা করে আসবো। কেন আনবো না বলেছিল সোমনাথ? আনবো না বলেছিল বাচ্চার ওই রিজন। কিন্তু মন্দিরা তখন রেগে গেছিল, মানে ভেবেছিল শুক্রবার করে যদি বাচ্চাটাকে ওর বাবা নিয়ে যায়, শুক্রবার সারাদিন রাত পাচ্ছে, শনিবার সারাদিন রাত পাচ্ছে, রবিবারেরও মোটামুটি একটা বেলা পাচ্ছে ও ওর প্রেমিকের সাথে মোটামুটি সময় কাটানোর জন্যে। তা সেইখানটায় যদি বাচ্চাটাকে না নিয়ে যায়, তাহলে পায়ে বেরি হাতে বেরি। সেই ক্ষেত্রে আমরা মন্দিরাকে সমস্ত দিকটা বলি না তাই, কিন্তু না, খারাপের দিকে কেউ কোনো অংশে কম এগিয়ে নেই। হ্যাঁ, বাচ্চাটাকে একেবারে ফেলে রেখে যায়নি। যেমন এ একদম শ্বশুর শাশুড়ির ওপর নির্ভর ছিল, কারণ এর বাচ্চাটা বেশিরভাগই ও শ্বশুর শাশুড়িই সামলাতো। তা সেই ক্ষেত্রে ও বাচ্চাটার কথা ভাবেইনি। আর ও প্রথম দিনই প্ল্যান করে গেছিলো আর ফিরবে না, তার জন্য ডকুমেন্টস সমস্ত কিছু ও কিন্তু ওর ব্যাগে নিয়ে নিয়েছিল। ওর ইন্স্যুরেন্সের কাগজ, ওর ডকুমেন্টস, ওর পোস্ট অফিসের যে অ্যাকাউন্ট বই, সেগুলো ব্যাংকের বই সমস্ত মানে ঢুকিয়ে নিয়ে গেছিলো।
যে ও আর ফিরবে না, এই যে বেরোচ্ছে ও আর ফিরবে না, কোনো মতেই ফিরবে না, এই প্ল্যানটার ওর। আর তার মধ্যে হচ্ছে ও বাইরে যাবে ভেবে রেখেছিল, মুম্বাই। প্রেমিক কোথা থেকে এসেছে? মুম্বাই থেকে। তা মুম্বাই যাবে ভেবে রেখেছিল। তো সেক্ষেত্রে মুম্বাই যদি যেতে হয় তাহলে বাচ্চা অবশ্যই পায়ে বেরিয়ে। প্রত্যেকটা মা অনেক অত্যাচার সহ্য করেও তার শ্বশুরবাড়িতে থেকে যায়, তার হাজব্যান্ডের কাছে থেকে যায়, তার পায়ে বেরি তার বাচ্চা। এই মারা বেশিরভাগ বাচ্চা ছেড়ে কোথাও বেরোতে পারে না। তোমরা ডিসকভারি চ্যানেলগুলো দেখলে বুঝতে পারবে কত মা বাঘিনী, বাঘিনী বলো বা যে কোনো পশু বলো, কত মা শুধু মারা যাচ্ছে তার বাচ্চাকে প্রোটেক্ট করতে গিয়ে। আমি বলছি মানব জীবন তো মানব জীবনও, তোমরা ডিসকভারি চ্যানেলগুলো যদি দেখতে পারো তাহলে সেগুলোও দেখবে কত মা, সে বাঘিনী হোক না কেন, সেও তার প্রাণ দিচ্ছে তার বাচ্চাদের রক্ষা করার জন্যে। যে মা পুরুষ বাঘদের সাথে লড়তে লড়তে বা অন্য কারোর সঙ্গে লড়তে লড়তে যাতে তার বাচ্চাগুলো অবধি ওর হাত না যায়, নিজের প্রাণও দিয়ে দিচ্ছে। আমি তো একটা ডিসকভারি চ্যানেলে দাঁড়িয়ে থেকে কতগুলো শিয়ালকে প্রেগনেন্ট জেব্রাকে খেয়ে ফেলতে দেখলাম, জানো, পেট থেকে। আমার মানে আমি দৃশ্য, ভয়ঙ্কর দৃশ্য, এই দৃশ্য যেন আমাকে সারা হাত পা যেন কাটা দিচ্ছে। এক একটা জন্তু, জানোয়ার, পশুরাও কতটা অত্যাচার সহ্য করে একটা গোষ্ঠীর সাথে আরেকটা গোষ্ঠী লড়াই করে কিভাবে বেঁচে আছে। এটা আমাদের মানুষের ভেতরেও তাই। আমরা কোনো অংশে ওদের থেকে কম যাচ্ছি না। আমাদের জীবনটাও লড়াইয়ের জীবন, আমাদের প্রত্যেকটা মুহূর্ত লড়াই। তা লড়াই করে আমাদের বেঁচে থাকতে হচ্ছে। সেখানে সবার আগে আমরা প্রোটেক্ট করছি কাকে? আমাদের বাচ্চাকে, অবশ্যই আমাদের বাচ্চাকে। তার কারণে আমাদের বাচ্চার ভবিষ্যৎটা যাতে ঠিক থাকে, সিকিউর থাকে, সেই কারণে কিন্তু আমরা অনেক লাঞ্ছনা গঞ্জনা সহ্য করেও কিন্তু শ্বশুর বাড়ি থেকে যাই, স্বামীর ভাত খাই, স্বামীর কাছেও থেকে যাই। কারণ আমি যদি বেরিয়ে যাই আমার মেয়ের ভবিষ্যৎটা কী হবে, আমি যদি বেরিয়ে যাই আমার ছেলের ভবিষ্যৎটা কী হবে। দেখো এখন প্রচণ্ড আপডেট হয়ে গেছে, অনেকটা আপডেট হয়ে গেছে। যে কোনো আমি ইতিহাসের, সত্যি বলছি, সিনেমাগুলো যে দেখি, একটা এপিসোডের ভেতরে যে দ্রুত কিভাবে দেশ বা রাজ্য জয় করতে করতে কীভাবে যে পরিবর্তন হচ্ছে, অস্ত্রের পরিবর্তন, চিন্তাধারার পরিবর্তন, নিয়ম নীতির পরিবর্তন, আইন কানুনের পরিবর্তন, এই পরিবর্তন যে দ্রুত হচ্ছে, এটা কিন্তু এখনও সেই দ্রুত বেগেই চলছে। এখনও আমাদের সংসার জীবন বলো, আমাদের এই বর্তমান লাইফে দ্রুত পরিবর্তন হচ্ছে, দ্রুত। একটা সময় আমরা বাড়ির বাইরে বেরোতে পারিনি, যে মেয়ে বিয়ে দিতে গেলে এই যে মা বাবার ডিভোর্সি মা বাবাই সংসার করতে পারেনি, মেয়ে কী করে করবে, এই কথা ভেবে বেশিরভাগ মারা বাড়ির বাইরে পা রাখেনি। কিন্তু এখন 14 বছর 15 বছর সংসার করার পরও সংসার ভেঙে যাচ্ছে, আর তারা পিছনের দিকে চিন্তা করছে না যে আমার বাচ্চা ভবিষ্যতে কি হতে পারে, আমার মেয়ে বিয়ে দিতে গেলে আমার মেয়ে কথা শুনতে পারে, বা আমার ছেলের বউ আনলে পারে সেখানেও কথা হতে পারে। এখন আর সেদিকটা ভাবছে না, মানে এত পরিবর্তন হয়েছে। অবশ্যই আগেকার আমাদের চিন্তাধারার সঙ্গে এখনকার চিন্তাধারা মানুষের অনেকটা পার্থক্য। তো এই মন্দিরা দিয়েও মানে চেষ্টা অনেক কিছু চালিয়ে গেছিলো, পারিনি। যাই, যে কারণে পাশে ছিলাম, এটা টেপির কমেন্ট বক্সের কমেন্ট পড়ছে, কিন্তু যে কারণে পাশে ছিলাম আর সেই কারণটাই নেই। তুমি সত্যি চিটার। আমি আনসাবস্ক্রাইব করলাম, তোমার সবাই ওকে আনসাবস্ক্রাইব করো, মিথ্যেবাদীকে এগোতে দিও না। দেখো, এটা আমরা প্রতিদিন বলেছি, প্রতিনিয়ত বলেছি, অনেক আগে থেকে বলেছি। ও কিন্তু তোমাদের ঠকাচ্ছে, ও প্রতিনিয়ত তোমাদের ঠকাচ্ছে, ও প্রতিনিয়ত তোমাদের মিথ্যা কথা বলছে। হ্যাঁ, ও চেষ্টা করেনি তা না, আবারও বললাম, ওই যে চ্যানেলে যখন স্ট্রাইক দিয়েছিল তখনও একটা চেষ্টা করেছিল বকের হাত ধরে হিউম্যান রাইটস, এই যে হিউম্যান রাইটসের একটা পাওয়ার আছে, সে পাওয়ারটা কি, কিছু মাকে এক জায়গায় করে নিয়ে এসে ওদের কাছ থেকে বাচ্চাটা কেড়ে নিয়ে ওর মায়ের কাছে দেয়া। দেখো, বাচ্চা যদি কেড়ে নিয়ে একবারে মায়ের কাছে দিতে পারে তাহলে কিন্তু একটা মুশকিল বাচ্চা পাওয়া, কারণ ও ভুলটা ওখানেই করেছে, ও বাচ্চাকে নিয়ে যায়নি। এটা হচ্ছে টিপির সব থেকে বড় ভুল, বাচ্চা নিয়ে যায়নি। তারপরও ওকে বারবার সুযোগও পেয়েছিল বাচ্চাটা নেওয়ার, সেই সুযোগগুলোকে ও কাজে লাগায়নি। ও একেবারে বাচ্চার প্রতি নেগলেন্সি এতটাই করেছে যে পরে এত দেরি হয়ে গেছে, তখন আর ও ইচ্ছা করলেও বাচ্চা নিতে পারছিল না। তখন একটা রাস্তা ছিল হিউম্যান রাইটস। হ্যাঁ, হিউম্যান রাইটসের লোকজন নিয়ে এসে যদি দাঁড়িয়ে থেকে কয়েকটা মা যদি বাচ্চাটাকে কেড়ে নিয়ে ওর মায়ের কোলে দিয়ে দিত, তাহলে আর কারোর কিছু করার থাকতো না।
সেই জায়গাটা যাতে না হয় সেখানেও যে আমাদের টিপির প্রথম হাজব্যান্ডের যে লিগ্যাল অ্যাডভাইজার সে কিন্তু যথেষ্ট কাজ করেছে, যথেষ্ট। প্রত্যেকটা থানা বলো, তোমার হচ্ছে বিডিও অফিস থেকে শুরু করে তোমার কালেক্টরি থেকে শুরু, মানে কালেক্টরি বলছে ওই যে এসডি অফিস, তারপরে হচ্ছে আরও আছে তোমার পুলিশ, এসপি অফিস, কোতোয়া মানে পুলিশ স্টেশন, সবগুলো সব জায়গাগুলোই নোটিশ জারি করে দিয়েছিল এমনভাবে যে কোনো মতেই এই যেহেতু কেস করা হয়ে গেছে থানা মানে কোর্টে অ্যাপিল করা হয়ে গেছে, সেক্ষেত্রে যতক্ষণ না কোর্টের কোনো রায় না বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত বাচ্চাকে কেউ টাচ করতে পারবে না। এইটা একটা বিশাল, সে বলতে পারো রক্ষা কবচের মতন, যেটা যে কর্নেরকে একটা যে আশীর্বাদ দিয়েছিল যে রক্ষা কবচ, একটা রক্ষা কবচ ওকে সবসময় প্রোটেক্ট করবে, ঠিক তেমনি একটা রক্ষা কবচ তোমরা অদৃশ্য একটা রক্ষা কবচ তৈরি করেছিল। কিন্তু এই টেপির প্রথম হাজব্যান্ডের লিগ্যাল অ্যাডভাইজার মানে কৃষাণুর পক্ষে যে আইনজীবী করছে সে কিন্তু একটা সুন্দরভাবে, এটা আমার হাত দিয়ে হয়েছে একদম। আমি জানি যতই লোকে যাই বলুক, আমি নিজে হাতে করেছি কাজগুলো। আমি প্রথম অবস্থায় আমি নিজে ছিলাম ওর সাথে প্রত্যেকটা পদক্ষেপে, তাই সেই জায়গায় আমি জানি কোথায় কোথায় অ্যাকচুয়াল কাজগুলো কি করা হয়েছে। সেই কাজগুলো কিন্তু শক্তপোক্ত কাজ, আর ওই কাজে কোনো ফাঁক ছিল না বা ফোকর ছিল না বা ফাঁকি ছিল না। সেই কারণে এরা মানুষকে বোকা বানিয়ে ছেলেকে নেবো ওটা, কারণ ওরা জানে লড়তে হবে আর কোর্টে দাঁড়িয়ে লড়তে হবে, আর এটা দীর্ঘমেয়াদী। ছেলে বললে, ছেলে দেখবা বড় হয়ে কলেজে চলে যেত, তবু ওদের এই আইনের লড়াই চলতে থাকতো। কিন্তু ওর মা এগোয়নি, ওর মায়ের কোনো মানে সেই রকমভাবে কোনো ইচ্ছায় জাহির করেনি। শোনো, পৃথিবীতে এমন যে আছে না, যদি তুমি সৎ ইচ্ছা আর সৎ বলে যদি কিছু চাও, সারা কায়নাত এক জায়গায় হয়ে যায় যে সে তার ইচ্ছাটা পূরণ করার জন্য। আর এখানে তো একটা মা তার সন্তানকে চাইতো, সেই জায়গায় ভগবান তো ওর সন্তানকে ওকে পাইয়ে দিতই, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। তাই সেই জায়গায় ও আনন্দ, ফুর্তি, প্রেম, প্রীতি, প্রেমিকের সাথে সংসার পাতা, দেখো দ্বিতীয় প্রেমিকের সাথে সংসার পেত, তার সাথেও মানে তাকেও ও দেয়নি, রয়্যালটি নাকি যাই হোক লয়াল তার প্রতিও ছিল না। মানে ওর এতটাই ওর উচ্চাকাঙ্ক্ষিত এবং বেয়ারা নোংরা চিন্তাধারার মহিলা। এখানটা খুব সুন্দর একজন কমেন্ট লিখেছে, দাঁড়াও, এই ভিডিও করা বন্ধ করে গিয়ে ঠাম্মির সাথে লোকের বাড়ি কাজে লেগে যা, এটাই তোর উচিত শিক্ষা। বলেছিল না পড়াশোনা করবে? প্রত্যেকটা মুহূর্তে মহিলা মিথ্যা কথা বলে গেছে, আর ওই ভিউয়ার্সরা প্রত্যেকটা দিন ওকে বিশ্বাস করে গেছে। আজকে সেই ভিউয়ার্সটা ওকে গালাগালি দিচ্ছে। ওর পরিচিত ভিউয়ার্সটা কেউ নেই কমেন্ট বক্সে। এক মা তার সন্তানকে কি করে ভুলে যেতে পারে এত তাড়াতাড়ি? এক মা তার সন্তানকে পাওয়ার জন্য সারা পৃথিবীর সাথে লড়াই করতে পারে। ইয়েস, সারা পৃথিবীর সাথে তার মা লড়াই করতে পারে সন্তান পাওয়ার জন্যে। কিন্তু আর এই কদিনে বুঝে গেছি যে ও ঝামেলা নিয়ে কাজ নেই, একদম ও ঝামেলা, বাচ্চাকেও ঝামেলা ভেবেছে, বাচ্চাকেও পায়ে বেরি ভেবেছে, বাচ্চাকে ভেবেছে ওর গলার কাটা, সেই জন্যই তো বাচ্চাটাকে ছেড়ে দিয়েছে। এরা কি করে লোক দেখিয়ে ঘরের ভেতরে বাচ্চাকে নিয়ে ফটো টাঙায় আমি বুঝে পাই না। কি করে লোক দেখিয়ে ওই 2.5 বছর অবধি ওর বাচ্চার ফটো ওর ঘরে থাকবে। দেখো বাচ্চা কিন্তু আর ওই জায়গায় নেই, এখন বাচ্চা কিন্তু যথেষ্ট বড়, থু নজর না লাগে মাথাচাড়া দিচ্ছে। আমি দেখি তো ভিডিওগুলোর মধ্যে এখন বেশ মাথাচাড়া দিচ্ছে, এবং বড় মানে একটা এই যে 1 থেকে 2-এ উঠবে, 2 থেকে 3-তে উঠবে, এই যে প্রত্যেকটা ক্লাস বড় হবে, ও বড় হবে। দেখো আমি বাড়ছি মামি, দেখো ও কিন্তু ওই 2.5 বছর অবধি ওই ঘেঁটে বেড়াবে। ছেলে কিন্তু থেমে থাকবে না, ছেলে কিন্তু প্রতিনিয়ত বেড়ে যাবে। দেখো আমি বাড়ছি মামি, আর মামি শুধু আঙুল চুষবে। মামি বুড়ো আঙুলটা মুখের মধ্যে নিয়ে করে চুষবে, আর মার চোখের সামনে দেখবে ছেলে কীভাবে তর করে বড় হচ্ছে। অবশ্যই এত পিসি, মাসি, জেঠিমা, কাকিমা, মাসিমা প্রত্যেকটা মানুষের আশীর্বাদ আছে। তোমার হচ্ছে আর এই যে তোমার হচ্ছে সানা গাজী, আমার কমেন্ট বক্সে আমার কমেন্ট পাই, তো লিখেছে ভদ্র হয়ে কি
কি যে বিপদে পড়লাম, কাউকে তার প্রাপ্য গালিটুকুও দিতে পারি না। মানে ও কতটা নোংরা, কতটা ইতর, কতটা অসভ্য যে ওকে মন খুলে গালি দিতে ইচ্ছা করে। কিন্তু এই যে যাদের পেটে বিদ্যা আছে, যারা শিক্ষিত, তারা কি করে মন খুলে ওর প্রাপ্য যে গালিটুকু সেটুকুও দিতে পারছে না। সেখানে 5 জন হেসে এসেছে। একদম সেম অবস্থা আমারও, ঠিক ঠিক হাসছে। সত্যিকারের এটাই হয়। ছি না টেপি, ছি, তোমার ভিডিও সেই কৃষাণুর হওয়ার আগে থেকে দেখি, কিন্তু আজ থেকে আর দেখব না। তুমি খুব নীচ মানসিকতার পরিচয় দিলে। তুমি কোনো দিনও তোমার ছেলেকে ভালোবাসোনি, সব নাটক অভিনয় ছিল। রাইট, এগুলো ভিউয়ার্সের কথা, এগুলো প্রত্যেকটা ভিউয়ার্সের কথা, প্রত্যেকটা জিনিস নাটক ছিল। আর এই ভিউয়ার্সটা ওর বাচ্চা পেটে আসার আগে থেকে ওদের ব্লগ দেখছে, তার জন্যে ওকে ধিৎকার জানাচ্ছে। ছি ছি ছি, ও মা হিসেবে ওকে ধিৎকার, ও মা হিসেবে লজ্জা। আমার কমেন্ট বক্সে একজনে লিখেছে বাচ্চা 3 মাস বেস্ট ফিট করে, তারপরে করে না। আমার মাম্পি 3 বছর অবধি, প্রায় 3 বছর 4-5 মাস অবধি বেস্ট ফিট করেছে। তারপরেও মানে 3 বছরের বেশি। তারপরে আমি দ্বিতীয়বার প্রেগনেন্ট হয়ে গেছি, তখন আমাকে আমার যা বা মানে মামি টামি সবাই বলে পিঙ্কি আর ওকে খাওয়াবি না, যে কোনো প্রকারেই মাম্পিকে ছাড়া, কারণ পরের বাচ্চাটারও বুকের দরকার, তাই ওর নেশা ছাড়বে না, তখন খুব প্রবলেমে পড়বি। তারপরে হঠাৎ করে মাম্পি ছেড়েও দিয়েছে, মাম্পি ছাড়াতে কষ্ট হয়নি, কিন্তু অর্ক 4.5 বছর হয়ে গেছে, 5 বছরের কাছে, তবু অর্ককে ছাড়ানো যায় না। আমি বেসনের ভেতরে কী করতাম, 5 ফোড়ন গুলে দিতাম, বেসনটাকে গুলতাম, তার ভেতরে 5 ফোড়ন দিয়ে একটু হলুদ দিয়ে ওটাকে গুলে ওটাকে লাগিয়ে রাখতাম, আর বলতাম দিদা তাও আবার কী করতাম, মুছে মুছে বলতেন না না না, এটা না, মুছে মুছে খেয়ে নিত। তো এটা যে আমাকে কমেন্টটা লিখেছে তাকে আমি অ্যান্সারটা দিলাম। আমি আমার দুটোর বাচ্চাকেই কন্টিনিউ, আমার তো মাম্পি 1.5 বছর বাইরের কোনো খাবারই খায়নি, পুরো টোটালি বেস্ট ফিডের ওপর নির্ভর ছিল। বাইরের কোনো খাবার, স্যালাক্স জোর করে খাওয়ালেও বমি করে দিত সারাদিন। তখন ডাক্তার দেখিয়েছি, ডাক্তার বলছে ওর ওজন ঠিক আছে, ওর সব কিছু ঠিক আছে, ওর গ্রোথ ঠিক আছে, ওর কোনো প্রবলেম নেই। ও যদি তার মানে ও বুকের দুধ পরিপূর্ণ পায়। আর প্রচুর আমি তো প্রচুর দুধ ফেলেও দিতাম, এত আমার মানে হয়েছিল, প্রচুর প্রচুর, মানে বলে বোঝাতে পারবো না। তা আমি ফেলেও দিতে হতো, আমাকে গেলে গেলে ফেলেও দিতে হতো। তো সেই জায়গায় বলতো প্রচুর পাচ্ছে, তার জন্যে ওর খিদে পায় না, তার জন্য ও বাইরের খাবার খাওয়াবে না। বাইরের খাবার খাওয়ালে তোমরা, আর এটা তো সব থেকে ভালো খাবার, কারণ ওদের প্রতি মাসে চেক আপ ছিল, ছোটোবেলায় প্রত্যেক মাসে চেক আপ থাকে। তো প্রতি মাসের যে ওদের ওজনটা, সেই ওজনটা মাম্পির একদম পারফেক্ট ছিল, ওজন হাইট সব দিকে একদম পারফেক্ট ছিল বলে ডাক্তার বারণ করেছিল। এটা আমার কমেন্ট বক্সে একজন কমেন্ট লিখেছে বলে আমি তার অ্যান্সারটা দিলাম। আমার ছেলের ক্ষেত্রেও তাই, আমার ছেলেও তবুও অর্কর থেকে মাম্পির থেকে অর্ক আবার একটু তাড়াতাড়ি বাইরের খাবার ধরেছে, কিন্তু অর্কর আবার কোনো স্যালাক্স এগুলো পেট ফেপে যেত। অর্ক খেত নেস্টাম একদম প্লেন দুধের সাথে গুলে, নেস্টামটা চালের গুঁড়ো, ওটাও হজম করতে পারতো। কিন্তু অর্ক আবার যতটুকু খিদে পাবে ততটুকু খাবারটা খাবে, বাদবাকি এক্সট্রা খাবে না। আর বুকের দুধ তো অবশ্যই প্রচণ্ড পরিমাণে খেয়েছে, যেটা বলে বোঝাতে পারবো না। ওদের কাছে ওদের ইমিউনিটি ক্ষমতা এই কারণেই অনেকটাই ভগবান দিয়েছে যে ওরা যেটা খাওয়ার দরকার, ওই মায়ের সব থেকে বেস্ট ফিডটা ওরা প্রচুর করেছে, মানে খেয়েছে। তো এইখানে সত্যিকারের এই মা কোনোদিনই সেভাবে সন্তানকে বুকের কাছে রাখেনি। তো যারা ওকে ভেবেছিল যে ও বাচ্চার জন্য লড়বে, ও বাচ্চা নেবে, যারা বড় মুখ করে অনেক দিন ধরে ওদের দিকে তাকিয়েছিল, ওর দিকে সবাই বেশিরভাগ লোক তো ভেবে রেখেছিল মা বাচ্চা পাবে না, এরকম হতে পারে না, মা বাচ্চা পাবেই পাবে। সেই ক্ষেত্রে যে ও পেল না, এই যে মরকটে আমাকে মখাও চুনকালি, মখাও চুলের মুঠি ধরে ঝাঁকিয়ে দাও, বাঁদরের মতো চুলের মুঠিটা ধরে, এবারে চুলের এরকম করে মুঠি ধরে ঝাঁকিয়ে দাও। কিরে তোর বাচ্চা এই যে বনের পশু, বনে মানায়, শিশু মানায়, মায়ের কোলে, কত তো লেকচার মেরেছিলি, তোর মা তো চড়ে চড়ে বেড়াচ্ছে, মা কোলে নেবে কখন রে বাচ্চাকে, বেয়াদব অসভ্য। আর এই সব নোংরার জন্যেও জানো তো আরও এইসব মেয়ে ছেলেগুলো নোংরামি বেশি করতে পারে।
এখানে তাহলে ঠাকুমা রান্নার কাজ করে, তা আচ্ছা তা ভালো, তুমিও লোকের বাড়ি ঝিগিরি করেই কাটাও। মিথ্যে কথা বলো কেন? তোমার তো ওখানে কার কাজের লোক, ওখানকার কাজের লোক। আচ্ছা, যেই একমাত্র, দাঁড়াও ওইটা বলছি, যেই একমাত্র কারণে একদিন তোমাকে সাপোর্ট করেছিলাম, আজ সেই কারণটা শেষ, তাই আজ তোমাকে আনসাবস্ক্রাইব করলাম। আনসাবস্ক্রাইব করে তোমার চ্যানেল থেকে বিদায় নিলাম। মা হিসেবে তুমি ব্যর্থ হলেও পারলে একটা ভালো মানুষ হয়ে জীবন এগিয়ে যাও। তুমি মা হিসেবে ব্যর্থ হলেও তুমি কিন্তু যদি ইচ্ছা করো একটা মা হিসেবে তুমি ব্যর্থ হলেও পারলে একটা ভালো মানুষ হিসেবে সামনের দিকে এগিয়ে যাও। মনে হয়ও প্রত্যেকটা কমেন্টে কত কত লাইক পড়ছে, 173টা লাইক, 95টা লাইক, 231টা। যে ভদ্র হয়ে কি বিপদে পড়েছে, কাউকে প্রাপ্য গালাগালিটুকুও দিতে পারে না, 231টা লাইক। হ্যাঁ, প্রত্যেকটা কমেন্টে গাদা গাদা লাইক পড়েছে, গাদা গাদা লাইক। 151টা যে বলছে আনসাবস্ক্রাইব করলাম, প্রত্যেকটা জায়গায়। হ্যাঁ, এখানে মনে হচ্ছে বাড়ির আসল মালিককে দেখায়নি, যাদেরকে দেখালো তারাও ওই বাড়ির কাজের লোক। এরা অনেক বড় লোক, তাই এত কাজের লোক লাগে। হ্যাঁ, বিহারি মানে মারোয়ারিদের বাড়িতে কিন্তু অনেকগুলো করে কাজের লোক থাকে। তোমার হচ্ছে আছে যারা বাড়ির বড় বড় বিজনেসম্যান, ধর সবাই ব্যবসার কাজে জড়িত, তাদের বাড়িতেও অনেকগুলো করে কাজের লোক থাকে। ঠাকুমার নাতনিতে জয়পুরে নিয়ে গেছে লোকের বাড়ি কাজ করাতে। কোথায় ছিল রাজরানী আর এখন হলো চাকরানী, ছোট ছেলেটার কথা মনেও পড়ে না। কমেন্ট বক্সটা ভরে গেছে। এখানে বেশি দিন থাকতে পারবে না। আচ্ছা, রেগুলার ফাস্ট ফুড, ননভেজ খেতে পারবে না, বারবার চা খেতে পারবে না, নিয়ম মাফিক চলতে হবে, যেটা এর দ্বারা পসিবল না। অবশ্যই ও কোনো নিয়ম, কোনো ব্যারিগেড বা কোনো শৃঙ্খলাবদ্ধ জীবনে ও কখনোই সেখানে থাকবে না। ওয়েস্ট বেঙ্গলের পিসি কী করে নন বেঙ্গলি হয়ে গেল? ওদের ওই রকমই। এটা তোমার বাড়ি নয়, এটা তাদের বাড়ি নয়। মারোয়ারিদের অনেক প্রপার্টি থাকে ওর, আর বাড়িতে কাজের লোক অনেক। এই বাড়িতে 8 থেকে 10 জন কাজের লোক ইনক্লুডিং ঠাম্মি থাকে। এদের ভাড়া লাগে না হয়তো, ওয়াইফাই, ইলেকট্রিকের বিলগুলো সবাই মিলে মিটিয়ে দেয়। এটা মালিকের বাড়ি তাও আচ্ছা মিউনিসিপ্যালিটি নাকি হয়ে এরা থাকতেও পারে। আচ্ছা, দিল্লি হরিয়ানা, রাজস্থান এইরকম পাড়া থাকে। এরিয়াটা দেখো। আমার জয়পুর বলতে যে বুঝি সেটা নয়, একদম অন্যরকম। জয়পুরেও কি করে যাবে ওরা? জয়পুরে নয়, দিল্লির কোনো এরিয়া, অনেক পাড়ার অনেক রকম নাম থাকে, সেরকমই। এটা বলছে ওই তোমরা যে জয়পুর ভাবছো সেই জয়পুর নয়। জয়পুর বলতে যা বুঝি সেটা নয়, একদমই অন্যরকম। রাজস্থানে এরকম পাড়াও থাকে, বা এরিয়াটা দেখো, পাড়া থাকে এরকম কী যেন, যাই হোক লিখেছে, তোমরা একটু পড়ে নিও। ছিলে বাতকুল্লার রাজরানী, হয়ে গেলে জয়পুরের চাকরানী। তুমি দেখছো? হ্যাঁ, দেখছে। তোমার ঠাকুমা যে বাড়িতে রান্নার কাজ করে, বোঝা যাচ্ছে। খুব ভালো কথা, তুমি গেছো সেটাও ভালো, কিন্তু তুমি ওখানে কোনো কাজ শেখার চেষ্টা করো। ওই সব জায়গার মহিলাদের কাজের স্কোপ অনেক বেশি, সরকার থেকে প্রচুর হেল্প করে, মহিলাদের স্বাবলম্বী
করার জন্য কিছু শেখো, যেটা তোমার পরে কাজে লাগবে। দেখো এখনও কিন্তু কিছু মানুষ বুদ্ধি দিয়ে যাচ্ছে। মৌসুমি সেন, শুনবে না তোমার বুদ্ধি। ছেলা রাজরানী হয়ে গেল চাকরানি। তোমাকে দেখে সত্যি মায়া হয়। একটা ভুল সিদ্ধান্ত মানুষের কোথা থেকে কোথায় পৌঁছে দেয়। তোমায় দেখে শিক্ষা নেওয়া উচিত। মায়ের কারণে মেয়ের সংসারটা নষ্ট হলো, এটা তোমার দেখে দেখে আমারও আবারও প্রমাণ হয়ে গেল। একটা সময় তোমাকে খুব পছন্দ করতাম, কিন্তু এখন তোমাকে দেখলে করুণা হয়। যাই হোক, তোমাকে এবং তোমার পরিবারকে সৃষ্টিকর্তা সুবুদ্ধি দান করুন। একদম তুমি এই কথাটা না, এই কথাটা সত্যি দেখলে খারাপ লাগে। আর একটা ভুল সিদ্ধান্ত, ইয়েস, জীবনে একটা ভুল সিদ্ধান্ত কিন্তু তোমাকে কোথা থেকে কোথায় পৌঁছে দিতে পারে। প্রত্যেকটা জীবনে তুমি জানো না, তোমরা, আমি আমার লাইফের প্রত্যেকটা হিস্ট্রি যদি তোমাদের বলতে থাকি, প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে এসেছে চ্যালেঞ্জিংয়ের মতো। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় কিন্তু আমি প্রত্যেকটা চ্যালেঞ্জকে একসেপ্ট করেছি। আর সেই একসেপ্ট করে আমি লড়াই করে গেছি। আমি কোনো দিন হার মানিনি, কোনো দিন থামিনি, আর কোনো দিন আমি ভুল পদক্ষেপ না, আমি যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে সবসময় ভেবেছি এটা করব না এটা করব, এটা করলে ভালো হবে না এটা করলে ভালো হবে, কোনটা সঠিক। কখনো এই ভুল যদি আমি একবার ডিসিশান নিয়ে নিই, সেই ভুলের মাসুল আমাকে কীভাবে গুনতে হবে, এগুলো কিন্তু আমি সবসময় আমার জীবনে, আমি বলছি ছোটোখাটো ভুল যেগুলো এগুলো করেছি, শুধরেছি, এগুলো আলাদা। কিন্তু লাইফের এই যে আমার যে কোনো বড় ডিসিশান, আমি বললাম না, আমি অনেকবার ভেবেছি না এইরকম আমি থাকবোই না, আমি সব বাঁধন মুক্ত হয়ে যাব, আমি সব কিছু ছেড়ে দেবো, আমি সব কিছু থেকে সরে যাব, আমি আমার জীবনটাকে আমার মতো করে বাঁচবো, আমার খুশির দিকে আমি বেশি করে তাকাবো। কিন্তু পারিনি। কোথাও না কোথাও এসে আমাকে থেমে যেতে হয়েছে, কোথাও না কোথাও এসে আমাকে থমকে যেতে হয়েছে। কেন বলো তো? এই যে জীবনে যদি একটা ভুল পদক্ষেপ নিই, সেই ভুলের শুধরানোর কোনো জায়গা থাকে না। আর জীবনে এই যে ভুল পদক্ষেপটার জন্য যে কতগুলো সিঁড়ি ভেঙে যেতে পারে তার কোনো ধ্যান ধারণা নেই। সত্যি বলছি, অনেক অনেক তোমরা আমাকে অনেকে অনেক প্রশ্ন করে, আমাকে অনেক, আর আমি মন খুলে অনেক উত্তর দিতে চাই, কিন্তু আমি এখানে মন খুলে সব উত্তর দিই না। তার কারণ হচ্ছে কন্ট্রোভার্সি। আমি নিজে কন্ট্রোভার্সি করি, সেই জায়গায় আমাকে প্রত্যেকটা কথা বুঝে সুঝে বলতে হয়, বুঝে সুঝে চিন্তা করেই কিন্তু মুখ খুলতে হয়। টিপির লোকের বাড়ি গেছে বাসন মাজার কাজে, কোথায় ছিল রাজরানী? এই কথাটা আমি কতবার বলেছি পুরোনো ভিডিওয়ে, যে কোথায় ছিল আজকে ওই বাড়িটা, পুরো বাড়ির মালকিন কিন্তু শ্বশুর শাশুড়ি কদিন। সত্যিকারে বলো তো, শ্বশুর শাশুড়ি যদি 2-3 ভাই বোন থাকতো তাহলে ভাবা যেত না এটা ভাগ হবে, কিন্তু ওর তো কোনো কিছু ভাগ নেই। ওকে ওর হাজব্যান্ডের নামে যেখানে যথারীতি শ্বশুর শাশুড়ি লিখে দিয়েছে, সেখানটায় ও হচ্ছে পাটরানি। শাশুড়ি শ্বশুরের একটা টাইমের পর আসে সংসারে হাল, আর ওরা ধরে থাকতে পারে না, তখন হস্তান্তর করতেই হয়। আর যতক্ষণ ওরা হাল ধরে আছে ততক্ষণ তো আমি বলবো সুবর্ণ সুযোগ। অনেকে বলে না ওর শাশুড়ি তো ওকে সংসারটা দেয়নি, ওর শাশুড়ি তো ওকে সংসারটা দেয়নি, ওর শাশুড়ি দেবে তবে তো সংসারটা করবে। আরে বাবা, শাশুড়ি হাতে সংসারটা আছে, থাক না। ওই যে কথা আছে না, যেই ফল খায়নি সে বড়ই মিষ্টি, আর যাকে আমরা দেখিনি সে বড়ই সুন্দরী, আর যার হাতে খায়নি সে বড়ই রাঁধুনি। এই ব্যাপারটা হয়েছে তাই। আমরা অনেক নিত্য নতুন ফল দেখবো, আমরা চাইনিজ দেখি এরকম কাটে রসালো টস টস করে, আর ওরা খাচ্ছে দেখাচ্ছে কি আম্মি। আমরা যেহেতু খাইনি আমরাও ভাবছি বাবা কি না কি টেস্ট আছে ওর ভেতরে। এই শাশুড়ি, এই আমার কথা বলছি, আমি আমার 2 বাচ্চাকে নিয়ে একার সংসার ছিল, আমি না নাকানি চুবানি খেতাম। তখন শুধু মনে হতো কি মা, আমার শাশুড়ি পায়ে তেল মাখাতাম, এরকম তেল বাটি করে মতো গরম করে গরম তেল নিয়ে আমার শাশুড়ি পায়ে মালিশ করতাম। ও মা আসো না, ও মা থাকো না, ও মা 2 দিন থাকো না। আমার শাশুড়ি যদি 2 মাস আমাদের কাছে থাকতো, 2-3 মাস, আমার শাশুড়ি বুঝ করে কিন্তু, শোনো, ছেলে মা ভক্ত, প্রত্যেকটা ছেলে মা ভক্ত। আমি কি চাইবো না আমার ছেলেটা আমার ভক্ত থাকুক? আমি চাইবো না? আমি নিশ্চয়ই চাইবো আমার ছেলে আমার ভক্ত থাকুক, আমার স্বামীও যে তার মা ভক্ত থাকবে, এটাই স্বাভাবিক ঘটনা। মা এলে রাত 2-2-2:30 অবধি ওদের গল্প ফোরাতো না।
ওদের গল্প, ওরা খাওয়ার পাতে গল্প করতে বসতো, আমাকে ঠেলে বলতে হতো যাও হাতটা ধুয়ে বসো। মানে খেয়ে ধরো 10টায় আমরা থালার মধ্যে বসে পড়েছি, 10টা খেতে খুব বেশি হলে 15-20 মিনিট, 15-20 মিনিটের মধ্যে খাওয়া শেষ হয়ে গেল, 11:30টা বেজে গেছে, তখনই এটো থাল থেকে উঠে বেসিনে গিয়ে হাত ধুতে পারিনি, ওই থালার মধ্যেই সব বসে আছে। তখন বলতে ওঠো তোমরা, উঠে অন্তপক্ষে হাতটা ধুয়ে তোমরা আবার গল্পে বসো। এবার উঠে কোনো মতে হাত ধুয়ে গল্প, মা এসেছে তো, শুভের মধ্যে মা এসেছে তো, পুরনো কথা, কত কিছু সব মনে পড়ে জানো পিঙ্কি। তাই মা এসেছে যখন একটু কথা, হ্যাঁ হ্যাঁ বলো। আমি তো আমার মেয়ে নিয়ে ব্যস্ত ভাই, আমার জগৎ আমার মেয়েকে নিয়ে ঘিরে ছিল, আমার ছেলে মেয়ে এটাই হচ্ছে আমার জগৎ। আর ওদের গল্প, ওদের পাড়া, ওদের ছোটোবেলা, ওখানে তো আমি কোথায় কোথায় বলো মা, মেলার মাঠে গোবর কোড়াতে যেতাম, ওখানে মেলার মাঠ আছে, সেখানে নাকি মেলা শেষে কোনো গরু মরু সব গোবর দিয়ে যেত, সেই গোবর কুড়াতো। বলো মা, আমরা বর্ষার আগে কত ঘুঁটে দিয়ে সেই বস্তা বোঝাই করে করে ঘুঁটে রেখে দিতাম। বলো মা, বলো খড়ি খড়ি কী সব ওদের ওখানে জায়গার সব নাম আছে, সেখানে গিয়ে বলো মা, এই যে বলো মা বলো মা বলো মা। তখন আর আমার শাশুড়ি এলে আমার দেওররাও চলে আসতো, মানে আমার মেজো দেওর, ওর বউ, তারাও আসতো, গল্প করতো, একসাথে বসতো, যে ওই রকম সব গল্পে বসে গেলে 2টো 2:30 3টে ওরা গল্প করে যাচ্ছে, আমি কিন্তু আমার মতো মেয়ে নিয়ে ঘরে ঘুমিয়ে যাচ্ছি। এবার মা এসে 2 মাস 3 মাস যে থাকলো, তার এই যে থাকলো মা ছেলের কিন্তু গোপন গোপন অনেক কথা, অনেক লেনদেন, অনেক কিছু, না আর বলিস না বাবা, সংসারের তো এই হাল। তো যাই হোক, তুই দেখিস, তুই এগুলো, ঠিক আছে মা, বাবু ভাবছিলাম এটা যদি একটু কিনে দিই, সেটা যদি লাগবে, ঠিক আছে মা যা মুখ থেকে উচ্চারণ করবে প্রত্যেকটা জিনিস লিস্ট বাই মাকে ধরিয়ে দেবে। মা যখন যাওয়ার সময়, মা আসবে একটা ঝোলা নিয়ে, মা যখন যাবে তখন 3-4টে ব্যাগ করে মা যাবে। না, মাকে দিয়েছে বলে কোনো ত্রুটি, মাকে দিয়েছে বলে ভগবান আমাদেরকে আরও বেশি দিয়েছে, ভগবান আমাদেরকে যথেষ্ট দিয়েছে। যেখানটায় আমি যাই করেছে, আমার শ্বশুরবাড়ির লোকের জন্যও কিছু না কিছু করেছে। তো এরকমই আমার শাশুড়িকে নিয়ে যেতে পেরেছে, সবই তো রয়ে গেছে, তাই না? তো আমরা মায়ের পায়ে তেল মাখাতাম আসার জন্যে, কারণ মা যদি আসে, মা যদি সংসারের হালটা একটু ধরে, আমি বাচ্চাগুলোকে নিয়ে স্কুলে যাব, প্রাইভেটে যাব, পড়তে বসাবো, এগুলো আমি একটু শান্তি পাবো, একটু শুয়ে শান্তি, একটু উঠে শান্তি, বসে শান্তি। সত্যিকারে আমি ঘুম থেকে উঠিনি, আমার শাশুড়ির বাসি কাপড় চোপড় কাচা হয়ে গেছে, কলপারে জল দেওয়া হয়ে গেছে, কলপাত ধোয়া হয়ে গেছে, রাস্তার গেট ধোয়া হয়ে গেছে, ফুল তুলে ঠাকুরের পুজো, সব থেকে মেন কাজ বাড়িতে ঠাকুরের পুজো দেয়া, ফুল তুলে এনে ধূপ ধুনো দিয়ে ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে, আমি কিন্তু ঘুমাচ্ছি, মায়ের এগুলো হয়ে গেছে। তারপর কি করবে, বসে থাকবে, ফ্রিজ থেকে বের করে সবজিগুলো কুটনো কাটনা কাটা হয়ে গেল, আলু সেদ্ধ ভাত ডাল বসানো হয়ে গেল, 10টা বাজার আগে ওদের ডাল ভাত আলু সেদ্ধ রেডি, বা আলু ভাজা ডাল ভাত, বেশি মেনু না, আলু ভাজা ডাল ভাত বা আলু সেদ্ধ ডাল ভাত, বা একটা আলুর তরকারি করে ফেললো আর ভাত করে ফেললো, এরকম সকালবেলার জল খাবার শাশুড়ি মা রেডি। এই যে সুখ, এই যে মজা, এই যে আনন্দটা, এই যে মা থাকলে যে রান্নাঘরের ডিপার্টমেন্টটা, অনেক সময় আসছে মাম্পিকে স্কুল থেকে নিয়ে আসার পর মাম্পিকে খাইয়ে নিয়ে একটু শুয়েছি, তখন হয়তো শুভ ঢুকলো, মা কী করলো, তাড়াতাড়ি করে উঠে, তার ছেলে ঢুকেছে, তাড়াতাড়ি করে ছেলের ভাত বাড়তে চলে যাবে, বা আয় বাবু খেতে দিয়ে দিই, ওদেরকে খেতে দেবে, গল্প করবে, এই করবে, আমি পুরো। তো এটা তো আনন্দ, মায়ের হাতে যদি সংসার থাকে, এখানে বৌমাদের কিন্তু যথেষ্ট আনন্দে থাকার কথা, কারণ সংসারের জ্বালা যে কত জ্বালা, ওই হাঁড়ি পাতিল ঘটি বাটি, এই বড় জ্বালা, যদি রান্নাঘরে কেউ সামলাতে ঢোকে, সারা দিন রাত কেটে যাবে, রান্নাঘরের কাজ করাবে না, এই হলো এমন। আর এই যে নিত্য নতুন রান্না করে খাওয়ালে, আর এই যে কত নেশা, রান্না করা কিন্তু একটা নেশা, আর রান্না করে খাওয়ানোটা একটা নেশা, আর এই যে যারা খায় তাদেরও একটা নেশা, যে কে বললে এ করে দেবে, বুঝেছো? তো সেরকমই, তো সেই জায়গায় মুক্তি পাওয়া, এই যে টেপির যে মুক্তি পাওয়া, যে শাশুড়ি রান্নাঘরটা সামলাতো, আর সেই জায়গায় টেপি যে ভাবে যে জীবনটা কাটাতো, এই যে রিল্যাক্সে, যখন মনে হচ্ছে নাটক করছে, যখন মনে হচ্ছে রিলস করছে, যখন মনে হচ্ছে ব্লগিং করছে, যখন মনে হচ্ছে বরের সাথে বাইরে কাজই করছে, এই যে মেকআপ শ্যুটগুলো, এই যে ব্রাইডাল সাজগুলো সাজতো, সবই তোর বর নিয়ে যাচ্ছে, নিয়ে আসছে, বাচ্চা ধরছে, হেল্প করছে, সেখানে সাজার পর নানান রিলসের জন্য বর ক্যামেরা ধরছে, বর ভিডিও শ্যুট করে দিচ্ছে, কোনটা করছে না বলো, কোনটা করেনি? আজকে ও যে ওর নামটা, যে ট্যাগ, ওর যে নাম, সেটাকে নিয়ে বিশাল বড়াই, আমি তো বড়ই নায়িকা, তো এই নায়িকার জায়গাটা অবধি পৌঁছে দিয়েছে কে?
এই সাম্রাজ্যটা তৈরি হচ্ছিল কার জন্যে? কার জন্যে? আজকে যে পরিশ্রমটা করছিল, সেই পরিশ্রমের অর্থগুলো কি ওর শ্বশুর আর শাশুড়ি কি মারা যাওয়ার পর ওই যে বাঁশের ফুকোর ভেতরে ঢুকিয়ে দিত? না, সব পড়ে থাকতো। আর সব কিছু ভোগ কে করতো? ও রাজরানী হয়ে, যে এখন ঝিগিরি করতে গেছে ঠাম্মির সাথে। এগুলোকে বলে ভাগ্যের পরিহাস, অদৃষ্টের বদল এগুলোকে বলে। তার জন্য প্রত্যেকটা মহিলাদের বলবো, প্রত্যেকটা অল্প বয়সে যারা ভুল পথে পদক্ষেপ নেবা ভাবছো, অনেকবার ভাববা। সংসার প্রথমে আমি বলছি বিয়ে করার আগে ভাবো, আর বিয়ে করার পর ছাড়ার আগে আবারও ভাবো। এই খুব সাবধান। আমি এই জন্যে আমার মেয়ের লাইফের মধ্যে ডিসিশানে আমি তো নাক গলাতেই চাই না। আমি বলবো যেটা তোর ভালো লাগবে, যাকে তোর ভালো লাগবে, কারণ জীবনটা তুই কাটাবি, জীবনটা তোর তোর রুচি অনুযায়ী। তবে ও একটু রুচিশীল, ওর ভেতরে একটা জিনিস আছে যে একটু মানে ওর মানে একটু নাক চোখ আছে, মানে একেবারে যে অপাত্রে চলে যাবে সেরকম চিন্তাধারা নেই। আবারও আমি বলছি মেয়েদের ভাগ্য, মেয়ে এই যে মেয়েদের এই ললাটে কি লেখা আছে, কোথায় সে গিয়ে পড়বে আর কোনখানে গিয়ে তার ভাগ্য তৈরি হবে কেউ বলতে পারবে না। তো এইটা গেল আমাদের টেপির গল্প। এবার মারিয়ার গল্পে আসি। মারিয়া 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 মারিয়ার এখন আসছে প্রচুর গিফট। মারিয়াকে অনেকে বলছে তুমি কি প্রেগনেন্ট, তুমি কি প্রেগনেন্ট, কারণ মারিয়া ফাস্টফুড প্রচুর খাচ্ছে। মারিয়াদের ফাস্টফুড খাওয়ার রোগ আগাগোড়ায় প্রচুর, দেখবে ওর আগের ব্লগগুলোই বিকেলবেলায় গাদা চপ ঘুগনি ওরা কিনে নিয়ে আসে, বাজার থেকে কিনে নিয়ে এসে ওগুলোই মচার 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 করে মুড়ি দিয়ে খায়, আবার রাতেও খাবার খায়। একেবারে যে না রাতে ওই মুড়ি টুড়িগুলো খেয়ে নিল বলে আর রাতে খেলো না তা না, আমি দেখেছি ওরা রাতেও খাবার খায়। আর হচ্ছে এই ফাস্টফুড খাওয়া আমি দেখেছি এই টেপিরাও খুব খায়, আর এই মারুঝাড়ুরাও কিন্তু প্রচুর খায়, প্রচুর ফাস্টফুড খেতে ভালোবাসে। এই এসছে নানান জায়গা থেকে গিফট। একটা প্রথম যে দিদি গিফট দিয়েছিল সেই দিদিকে মোটামুটি ওরা দেখাতে, মানে এই যে দেখো ওই দিদির ছবি বলে করেছে, কিন্তু ছবিটা আর আসেনি। তো এটা আমি ভাবছিলাম বলবো, তো কিন্তু দেখলাম ওখানটায় আরও একজন বলে দিয়েছে, যাবো প্যারে কিয়া, গানটা একজন আমাকে সেন্ড করেছে ভালোবেসে, বুঝেছ? সেও কম ভালোবাসে না আমায়, আর ভালোবাসার নিয়ে আমি গদাগদি করছি। আচ্ছা, সমর্পিতা সমর্পিতা দি ছবি এখানে দিচ্ছি বললে, কিন্তু ছবি তো দেখলাম না। হ্যাঁ, এই যে শাড়ি যে হচ্ছে এই ডিনার, ওই যে তোমার হচ্ছে এই যে তরকারি দেওয়ার যে সেটটা পাঠিয়েছে, সার্ভিং বোল, তোমার সেই দিদিটা কোথায় গেল যে তোমার বার্থডেতে এসেছিল আর তার যাওয়ার পথ সোনার হার হারিয়ে গেল, যার যাওয়ার পর সোনার হার হারিয়ে গেল, তার সাথে কি তোমার আর কোনো কন্ট্যাক্ট নেই? সম্ভবত পায়েল দি, জানিও কিন্তু। আচ্ছা, বাকি তোমার ভিডিওগুলো আচ্ছা নিয়মিত দেখি, খুব ভালো লাগে। দেখো নতুন সংসার, অবশ্যই নতুন সংসারের ভিডিও সত্যি সবারই ভালো লাগবে। আর অ্যাকচুয়ালি তো ওরা সংসার করছে। গীতাদির মেয়ে একটা শাড়ি দিয়েছে, সেটা দেখালি না কেন রে? কেন এত ন্যাকামি করে কথা বলা? ও তো একটু ন্যাকামি, আর ভীষণ ধূর্ত, ভীষণ ধূর্ত। গিফট কার না ভালো লাগে সত্যি, লোভী গিফট পেতে সত্যি এটা কিন্তু সবার ভালো লাগে। কিন্তু তুই যে গিফট নিচ্ছিস এতে তো তোর ওই দিদিভাই তো রেখে যাবে। ওই দিদিভাই পছন্দ করে না কারোর গিফট, কারোর বেশি সাবস্ক্রাইবার, কারোর বেশি ভিউ, ওই দিদিভাই মোটেই পছন্দ করে না। ওই দিদিভাই ন্যাকামো করবে, ওই দিদিভাই নাটক করবে, সেগুলো সবাইকে সত্যি মেনে নিতে হবে। ওই দিদিভাইকে গিফট দেবে, সেগুলোতে সবাইকে খুশি হতে হবে। ওই দিদিভাই যার সম্বন্ধে যা বলবে সেগুলো মাথা পেতে মেনে নিতে হবে, তাহলে ঠিক। ওই দিদিভাই কিউআর কোড, ফোনপে, গুগল পে নাম্বার দিয়ে টাকা তুলতে পারবে, কিন্তু বাদবাকি কাউকে টাকা না তুলতে দেবে, না গিফট নিতে দেবে, না কারোর ভিউ বাড়তে দেবে, না কারোর সাবস্ক্রাইবার। এই আমাদের ওয়াইটিতে একজন একটু নাটক করে ননদ বৌদির ঝগড়া,
এটা একটা কলতলার ঝগড়া চলছিল, বেশ কোমর বেঁধে জ্বলন্ত উনুনে আগুন জল ঢেলে দিচ্ছিল, তারপর ভাতের হাঁড়ি ফেলে দিচ্ছিল, চাল নিয়ে কাড়াকাড়ি করছিল, আর যে কোনো প্রকারে প্রচণ্ড অশান্তি চলছিল। তো সেটাকে ওরা আবার নাটক রূপে স্বামী স্ত্রী দেখাচ্ছিল, সেই লেভেলের ও ভিউজ পাচ্ছিল, এদেরকে নাটক বলে ও ভিউজ কামাচ্ছিল। এখন সেম নাটক ও চালাচ্ছে, কিন্তু সেটা যদি আবার সবাই যদি বলছে যখন, তখন তাদের আবার গোষ্ঠীর পিণ্ডি চটকাতে বসে যাচ্ছে। এই যে গিফট, মেক্সিকো থেকে গিফট এসেছে, হলুদ কালারের শাড়িটা খুব সুন্দর। শোনো, গিফট তো গিফটই হয় অবশ্যই, ভালোবাসার জিনিসের, খুব সুন্দর শাড়িটা। আর নতুন বউ মানে বেশ মানাবে, নতুন বউ মানে লাল আর হলুদ, এটা কমন, এগুলো মানে আমাদের সব থেকে ইয়ে। আর তবে এই জামাই জামাই কিন্তু কম জিনিস না, আমাদের এই নতুন জামাই একেবারে সেই লেভেলের জবরদস্ত জিনিস, একেবারে দুজন মিলে এখন ওয়াইটি কাঁপাবে। আর আগে যেই আদর আহ্লাদ করে যে ভিডিওগুলো করছিল, যে জিনিসগুলো দেখানোর চেষ্টা করছিল, ওরা মোটামুটি কেয়া মাসির মতন শুরু হয়ে যাচ্ছিল। কিন্তু এই যে সবার বকাবকিতে তবে একটা এখন সভ্য ভদ্রতার ভেতরে আছে। শাড়ি ঠাড়িগুলো পরেছে, কাজ তো সেরকম দেখাতে পারেনি, তাই কিছুক্ষণ ক্যামেরার সামনে ধরে রেখে ও একটু বক্তৃতা, ওকে একটু দেখো শাড়ি পরার পর আর ভয়েস ওভারের কিছু বক্তৃতা, একদম হুবহু মন্দিরাকে নকল করে ফেলেছে। চলো ভিডিওটা এখানেই রাখি। সবাই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুশিতে থেকো। আমার এই চুল নিয়ে না বড়ই জ্বালা, বুঝেছো তো? চুল তো না, আমি তো মানে সেই চুলে হিট মিট না দিয়ে আমার চুল দেখছি ফুলে ফেপে উঠেছে, ওরে ফুলে ফাঁপা, ওরে ফুলে ফেপে উঠেছে গো, কি চুল ফেপে। ও আমার কমেন্ট বক্সে লিখেছে শুভদা কেমন আছে। শুভদা যে আমি মানে কি আপডেট দেবো বলো তো? শুভদা যে চনমনে মানুষটা, সেই চনমনে মানুষটা সেই চনমনে নেই, একদম নির্জীব, শান্ত, শিষ্ট, ধীর, স্থির, একদম নিরীহ গোছের একজন মানুষের রূপ নিয়েছে। মানে এটা আমাদের কাছে একটা শকের ব্যাপার যে শুভদা আর সেই চিৎকার, সেই কিচির কিচির, সেই ঝিকঝিক, কেন এটা করনি, কেন ওটা রাখনি, কেন এটা ফেলোনি, কেন এটা ধরনি, কেন এটা ছৌনি, কেন এটা করা হয়নি, এই টাইমে এখন এটা হলো না কেন, এই যে ঝিকঝিক চিকচিক করা মানুষটা একদম টোটাল শান্ত হয়ে গেছে। মানে এটা আমাদের কাছে একটা বিশাল ভয়ের ব্যাপার। একদম মন মেজাজ সেরকম ভালো ছিল না, তবে আজকে একটু একটু ভালোর দিকে যাচ্ছি। আরেকটা হচ্ছে বিশাখা কাজে আসেনি, সংসারে অনেকটাই দায়িত্ব চাপের ভেতরে রয়েছি, ভালো নেই। আর খুশি, সত্যি বাচ্চাটা একটা ভালো ভবিষ্যৎ পেল, এটা দেখে খুশি। একটা বাচ্চা যখন মানে আমি তো জানি আইন আদালত এখন অনেক পাল্টেছে, এখন অনেকটা বিবেকের দিকে তাকিয়েও কাজ করে মহামান্য আদালত, যে বাচ্চার ভবিষ্যৎ, বাচ্চার লাইফ সিকিওর, বাচ্চা কোথায় ভালো থাকবে, এটা কিন্তু করে। খুব ভালো ডিসিশন। আর এটার জন্য কিন্তু তোমরা খুব খুশি হয়েছে, এটা আমি দেখেছি, তোমরা খুবই খুশি যে বাচ্চাটা তার বাবার কাছে আছে। অবশ্যই, একদম এটাই খুব খুশি হওয়ারই খবর, এটা খুব খুশি হওয়ারই কথা। খুব 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 ভালো ডিসিশান। আর এই যে ওর বাবার কোলে থেকে যে আনন্দ উপভোগ করা, ঠাম্মা দাদুর কোলে থেকে যে আনন্দ, এটা কোনো কথা হবে না।